আসলে থ্রিলার বা হরর বা রোমান্টিক ধারাতে আমি বিশ্বাসী না, মানে বিশ্বাসী না বলতে আমার লেখালেখির দর্শন মানে এইসব মেনে চলেন। গল্পটা যখন লিখি ওই সময় আমিও আসলে নিজেকেই রচনা করেছিলাম বলা যায়, কারণ ওই সময় আমি খুবই ডিপ্রেসড ছিলাম এবং ধ্বংসাত্মক চিন্তা ভাবনা কাজ করতো। মানে আমার যে পাঠক বেস তার একটা বড় অংশ হচ্ছে ওই সময়ই তৈরি। ওই সময় ওই 2008 থেকে 12-13 ওই সময়ের মধ্যে আমি এই টাইপের ধ্বংসাত্মক এবং ডার্ক লেখা লিখতাম, আত্মবিধ্বংসী লেখা পড়তাম। আমি ওই সময় ওরকম ভাবতাম বলেই বা জীবনটা ওরকম ছিল বলেই হচ্ছে ওরকম লিখতাম। আমাদের এখানে যে পরিমাণ মানুষ আমাদের দেশে সেই পরিমাণ তো বই বিক্রি হয় না। আপনি তো জীবনে বললেন যে কঠিন সময় পার করেছেন, হ্যাঁ, লেখালেখির মধ্যে হয়তো আপনি কঠিন সময় পার করেছেন, সেই সময়টা আপনার কেমন ছিল? ঠিক আসলে আমি যখন কঠিন সময় পার করেছি ওই সময়টা বরং লেখালেখির ক্ষেত্রে বেশি ফলপ্রসূ ছিল। কঠিন সময়টাতে আমি ওই সময়টাতে আমি লেখালেখির মধ্যে আরো বেশি ডুবে যেতে চেষ্টা করতাম আর কি। এখন যতটা লিখি তখন তার চেয়ে বেশি লিখতাম। আমি যখন এই সময়টা ওভারকাম করার চেষ্টা করতেছিলাম বা ওভারকাম করছিলাম, সেই সময় আমি মনে করি যে না, আমার এখন আসলে আশাবাদের গল্প লেখা উচিত। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাই বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন ও শুনবই আয়োজিত লেখকের গল্প সিজন 2-এ। প্রিয় দর্শক, আপনারা তো জানেন এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি লেখক জীবন সম্পর্কে, তার বইগুলো সম্পর্কে এবং তার চিন্তাভাবনা এসব সম্পর্কেই। আর সেই সুবাদে আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত হয়েছেন তিনি বর্তমান সময়ের একজন অন্যতম পাঠকপ্রিয় লেখক হাসান মাহবুব ভাইয়া। মাহবুব ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, প্রথমেই যেই বিষয়টি আসলে বলতে হয় সেটি হচ্ছে গিয়ে আমাদের শুটিংয়ের আগেই বলছিলেন যে আপনি নির্দিষ্ট কোনো ধারাকে ফলো করে আসলে লেখেন না, আপনি জীবনকে লেখেন, আপনি যা দেখেন, আপনি গল্পকে লেখেন, আপনি মূলত গল্প লেখেন, এই যে ব্যাপারটি বলছিলেন। এখানে এই বিষয়টি নিয়ে আপনার মূলত ভাবনাটা কি, বা আপনি কোন চিন্তা থেকে এইরকম ভাবে ভাবেন? কারণ অনেকেই তো বলে আমি রোমান্টিক লিখি, আমি থ্রিলার লিখি, বা আমি আত্মউন্নয়ন ধারা লিখি, মানে ধারাটাকে নির্ধারণ করে না, কিন্তু আপনি এখান থেকে একটু ব্যতিক্রম দেখলাম। আসলে মানে থ্রিলার বা হরর বা রোমান্টিক ধারাতে আমি বিশ্বাসী না, মানে বিশ্বাসী না বলতে আমার লেখালেখির দর্শন মানে এইসব মেনে চলে না। কারণ লেখালেখির তো আসলে কোনো বাউন্ডারি থাকা উচিত না। তো আমি ওইভাবে চিন্তা করতে বা লিখতে চাই না। আমার লেখার কোনো বাউন্ডারি থাকবে বা কোনো একটা ধারায় আটকে থাকবে এটা আমি মনে করি না। হ্যাঁ, আমার নিজের লেখার স্টাইল আছে, আমার নিজের ফিলোসফি আছে, আমি সেইগুলো মনে করে লিখি এবং আমি গল্পকেই লিখি। সেই গল্প তুমি বললা জীবনের গল্প বা জীবন লিখতে হবে, জীবনকেই লিখতে হবে এমন কিছু না। জীবনের চেয়েও মহান অনেক কিছু আছে, বা জীবনকে আমরা যা অনুভব করি বা অনুভব করতে পারি না এর চেয়েও এর বাইরে অনেক কিছু আছে। এই যে আমাদের প্রতিদিনকার জীবন, মানে এই জীবন তো আসলে খুব সীমাবদ্ধ। যেমন আমি অফিসে যাচ্ছি, অফিস থেকে আসতেছি, আমি তেমন ভ্রমণ পিপাসু মানুষও না, আর অনেক বেশি মানুষের সঙ্গে আমার কথাবার্তাও হয় না বা মিশি না, কিন্তু তারপরেও কিন্তু অনেক কিছু দেখি বা অনেক কিছু অনুভব করি, অনেক কিছু বলতে চাই। তা সেগুলো আমি বলি, সেগুলো কখনো রিয়ালিস্ট ফর্মে হয়, সেগুলো কখনো অন্য ফর্মে হয়, কিন্তু আমি শেষ পর্যন্ত আমার গল্পগুলাই বলি। তা সেটা কখনো কখনো থ্রিলার টাইপের হইতে পারে বা নাও হতে পারে, কিন্তু ওইরকম কোনো জনরাতে আমি আমার লেখাকে বলতে চাই না। যেমন বলতে পারো যে শাহাদুজ্জামান কোন ধারায় লেখে, সে গল্প লেখে, তার যে গল্পগুলো বলার আছে সে লেখে, তো সেভাবে মানে ওভাবে আমি বলতে চাই আর কি। খুবই দারুণ বলেন, আসলে খুবই দারুণ বলেন। এবং মানে দর্শক পাঠকরা কিন্তু নর্মালি শুনে যে আমি এই ধারায় লিখি, ওই ধারায় লিখি, এই ব্যাপারগুলি বেশিরভাগ শুনে, কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে বলেন যে না, আমি আসলে গল্প লিখি। এই যে গল্প লেখেন, আপনি আসলে প্রথম কোন গল্পটা লিখে বেশি সাড়া পেয়েছিলেন? আমার একটা গল্প ছিল, ওটা ব্লগে দিয়েছিলাম সেই সময় 2008-9 দিকে। গল্পটা হচ্ছে একটা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত একটা তরুণকে নিয়ে লেখা ছিল। গল্পটার নাম ছিল হলো প্যারানয়েডের ডিফেন্স মেকানিজম। তো ওইটা যখন আমি, কি নাম ছিল বইটার? ওইটা তখন কোনো বইয়ে আসেনি, সোশ্যাল মিডিয়াতে। ওই গল্পটা অ্যাকচুয়ালি আমি প্রথমে একটা ভার্সন লিখেছিলাম, ওটা অনেকদিন ধরে। তারপর ওটারই একটা, আমি আসলে বাংলা টাইপ অত ভালো পারতাম না তখন অভ্রও পারতাম না আমি, ফলে
সাবমেরিন ব্লগে লিখতে গিয়ে আমার মনে হলো যে এই এত বড় গল্প এভাবে আমি টাইপ করতাম অনেক সময় লিখে যাবে, গল্পটা আমি একটু অন্যভাবে লিখি ভেঙে চুরে। তখন হচ্ছে আমি যেটা করলাম যে আমি ওটার গল্পের শাখা প্রশাখাগুলো অনেক কেটে ফেললাম এবং হচ্ছে আমার একটু অ্যাবস্ট্রাক্ট একটা ফর্ম আনলাম, এবং ওখানে যে সিজোফ্রেনিয়ার যে ব্যাপারগুলো, নিজের সঙ্গে নিজের যুদ্ধ এবং চারিপাশের মানুষ এবং প্রতিকূল অবস্থা, এগুলা নিয়ে যে ব্যাপারগুলো ওগুলা তুলে আনলাম। এবং মজার ব্যাপার হলো যে এই গল্পটা খুব রিলেট করলো আমার পাঠক, মানে বলা যায় আমার গল্পকার হিসেবে আমার পথ চলা শুরু ওই গল্পটার মাধ্যমে। এর আগে আমি অনেক গল্প, কত সালের কথা? এটা 2008-9 হবে, 8 বা 9 আমার অনেকদিন আগেরই কথা। হ্যাঁ, এর আগেও গল্প লিখেছি, কিন্তু ওই গল্পটাই আর কি সবচেয়ে বেশি সাড়া পেয়েছিল। বেশ। আর গল্পটা যখন লিখি ওই সময় আমিও আসলে নিজেকেই রচনা করেছিলাম বলা যায়, কারণ ওই সময় আমি খুবই ডিপ্রেসড ছিলাম এবং ধ্বংসাত্মক চিন্তা ভাবনা কাজ করতো আমার। এখনকার মানে আমার যে পাঠক বেস তার একটা বড় অংশ হচ্ছে ওই সময়ই তৈরি, ওই সময় ওই 2008 থেকে 12-13 ওই সময়ের মধ্যে আমি এই টাইপের ধ্বংসাত্মক এবং ডার্ক লেখা লিখতাম, আত্মবিধ্বংসী লেখা পড়তাম। আমি ওই সময় ওরকম ভাবতাম বলেই বা জীবনটা ওরকম ছিল বলেই হচ্ছে ওরকম লিখতাম। তা আমার পাঠকরা এগুলো পড়তে পছন্দ করতো। তা ওই গল্পটার মাধ্যমেই আর কি ওই ধরনের লেখার একটা সূচনা হয় বলা যায়। আচ্ছা, আপনার বেশ আলোচিত একটি বই জবাই ঘর, এইখানে অনেক রিয়েকশন পাঠকে দেখা যায় এবং প্রচুর প্রচুর কিন্তু আলোচিত হয়েছে, চর্চিত হয়েছে বইটি সোশ্যাল মিডিয়াতে। আমার দেখা প্রায় আরো সম্ভবত 3 বছর 4 বছর মতো হয়েছে বইটি প্রকাশিত হয়েছে, 3 বছরের মতো হবে সম্ভবত। বেশ আলোচিত। এবং আসলে বইটা গল্পটা কেমন ছিল এবং আপনি পাঠকদের উচ্ছ্বাস দেখে কেমন আপনার কাছে লেগেছিল? জবাই ঘর আসলে আমি সাধারণত যে গল্পের বইগুলো লিখি সেখানে বিভিন্ন ধরনের গল্প থাকে, কখনো হিউমারাস গল্পও থাকে, কখনো মানবিক গল্প থাকে, পজিটিভ গল্প কম থাকে কিন্তু থাকে। কিন্তু আমি ঠিক করেছিলাম যে আমার একটা গল্পের বই হবে যেখানে কোনো আশার কথা থাকবে না, যেখানে কোনো জীবনের সুন্দর দিকের কথা থাকবে না, যেখানে খালি পরাজয় থাকবে, ঘৃণা থাকবে, যত সব নেতিবাচক অনুভূতি আমরা লালন করি সবকিছু সম্মিলন থাকবে ওই বইটাতে। তো জবাইঘর হচ্ছে ওই ধরনের গল্পেরই একটা সংকলন। আচ্ছা। আর এই বইটার একটা ব্র্যান্ডিং হয়েছিল সামহাউ, এটা থ্রিলার বা এই জাতীয় কিছু বলে নাম বলে, হ্যাঁ, সেই কারণে হয়তো অনেকে আগ্রহ, এটা ব্যাপক পাঠক মনে কিন্তু ছড়ায় আসলে পরবর্তীকালে। এটা ব্যাপক পাঠক প্রিয়তা পেয়েছে, অনেক পাঠকের কাছে পৌঁছেছে কিনা আমি জানি না, তবে আমার বইগুলোর মধ্যে এটা বেশি আলোচিত হয়েছে বা বেশি পাঠকের কাছে পৌঁছেছে। আমি ঠিক মানে যখন বইটি প্রকাশিত হয় পরবর্তীকালে আলোচনায় তখনই আমি মানে বইটি সম্পর্কে জানতে পারি। আমাদের এখানে যে পরিমাণ মানুষ আমাদের দেশে, সেই পরিমাণ তো বই বিক্রি হয় না। সো আমাদের যেই রকম আসলে একটা বই নিয়ে আলোচনা হওয়ার কথা সেই রকম হয় নাই, বা সেটা এনাফ না একটা বইকে আলোচিত বলার জন্য। তবে আমাদের দেশের প্রেক্ষিতে কিছুটা ছিল বলা যায়, আমাদের দেশের প্রেক্ষিতে, আমাদের দেশের স্ট্যান্ডার্ডে, কিন্তু এর চেয়ে আসলে অনেক বেশি আলোচিত হওয়া উচিত একটা ভালো বইয়ের। একদম, অবশ্যই, এটা তো অবশ্যই নিঃসন্দেহে, কারণ ভালো বইগুলো নিয়ে যে পরিমাণ আলাপ হওয়া উচিত সেই পরিমাণ বাংলাদেশে আসলে হয় না, কারণ আমাদের পাঠক বেজও খুব বেশি একটা লম্বা না, আর যারাও পড়ে তারাও খুব বেশি একটা কথা বলে না, যার ফলে আসলে দেখা যায় যে খুব একটা আলোচিত হয় না। নেক্সট যে বিষয়টি আসলে জানতে চাইবো, আপনি তো জীবনে বললেন যে কঠিন সময় পার করেছেন, হ্যাঁ, লেখালেখির মধ্যেও হয়তো আপনি কঠিন সময় পার করেছেন, সেই সময়টা আপনার কেমন ছিল? ঠিক আসলে আমি যখন কঠিন সময় পার করেছি ওই সময়টা বরং লেখালেখির ক্ষেত্রে বেশি ফলপ্রসূ ছিল। কঠিন সময়টাতে আমি ওই সময়টাতে আমি লেখালেখির মধ্যে আরো বেশি ডুবে যেতে চেষ্টা করতাম আর কি। এখন যতটা লিখি তখন তার চেয়ে বেশি লিখতাম। আমার ওই কঠিন সময়ের চিন্তা ভাবনাগুলো আর কি আমি পাঠকের মধ্যে ছড়াই দিতে চেষ্টা করতাম। আমার যেসব মানে কঠিন অনুভূতিগুলা, কঠিন বাস্তবতা বা বাস্তবের চেয়েও কঠিন কিছু যে ধ্বংসাত্মক চিন্তা ভাবনাগুলা, ওই সময় গল্পগুলো আসলে মানে একটা প্যাটার্নের ছিল, এবং কিন্তু আমি ওই প্যাটার্নের মধ্যেই তখন থাকতে পছন্দ করতাম। এবং যারা আমার গল্প পড়তো তারা মানে কম বয়সী ছিল এবং তারাও নানা বিষয় নিয়েও মনে হয় ডিস্টার্ব ছিল হয়তো, বা এই কারণেই ওই একটা পাঠক বেস গড়ে ওঠে ওই সময়। এখন তাদের জীবনও চেঞ্জ হয়ে গেছে, আমার জীবনও চেঞ্জ হয়ে গেছে পজিটিভলি। আশা করি সবাই ভালো থাকুক, সেটাই। কিন্তু ভালো থাকি বা খারাপ থাকি, কিন্তু বা যেটাই হোক, মানে লেখালেখির ক্ষেত্রে এটা আসলে
লেখালেখির জায়গায়, লেখালেখি ভালো থাকা বা খারাপ থাকার উপর ডিপেন্ড করে না। যেমন এখন আমি আগের চেয়ে ভালো আছি, তার মানে যে আমাকে সব সুখী গল্প লিখতে হবে এমন কোনো কথা নেই। লেখকের কাজ হচ্ছে নিজেকে অতিক্রম করা এবং একদম নিজে ভালো বললেন। যেটি বলছিলেন আপনি, এই যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন এই সময়টা ওভারকাম করার চেষ্টা করতেছিলাম বা ওভারকাম করছিলাম, সেই সময় আমি মনে করি যে না, আমার এখন আসলে আশাবাদের গল্প লেখা উচিত, আমার যে এমন কিছু গল্প লেখা উচিত যেটা শুনে মানুষ ইন্সপায়ার হয়। তখন আমি কিছু আমাদের অফিসের কাছে কিছু আর্টিকেল লিখছিলাম, এরকম কাজ করছিলাম যে যারা হলো অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বিজয়ী হয়েছে, যারা অনেক কিছু করেছে প্রতিবন্ধকতা সত্ত্বেও, শারীরিক মানসিক। ভাবলাম যে আমি তাদেরকে নিয়ে একটা বই করি যাতে মানুষজন সুখী হয়, সন্তুষ্ট হয়, আশা পায়। কিন্তু তখন হঠাৎ আমি একজনের সঙ্গে আমার কথা হলো, ওর নাম হচ্ছে শোয়েব মাহমুদ কবি। আচ্ছা, বইমেলায় দেখা হলো, চেনো ওকে? হ্যাঁ, উনি আমাদের রিসেন্ট লাস্ট শোটাতেই আসলেন। আচ্ছা, আমার খুবই পরিচিত। ও আমাকে বলতেছিল যে আপনার প্রবেশাধিকার সংরক্ষিত বইটা আমি পড়ি, এখনো আমার পড়ে একটা শিহরণ লাগে, আমি কবিতা লেখার অনুপ্রেরণা পাই ওটা পড়ে। তখন মনে হলো যে আসলে আমার এইটাই তো আমি অ্যাকচুয়ালি আমি জোর করে কেন হচ্ছে আমাকে মানুষকে সুখী হবার মন্ত্র দিতে হবে। তখন আমি মনে করি যে না, এবার পরের বইটা বরং আরো ডার্ক হবে। তখন হচ্ছে জবাইঘর লেখার কথা ভাবি। তো যে ব্যাপারটা আপনি বললেন যে না, আপনি আসলে একটু পজিটিভ বা হচ্ছে কি আপনি একটু ভালোর দিকে যাওয়ার মতো যেই কন্টেন্টগুলো সেগুলো লিখতে যাচ্ছিলেন, তখন শোয়েব মাহমুদের সাথে যেই ঘটনাটি ঘটলো সেটি আবার আপনাকে আপনার যে মূল থিম সেখানে নিয়ে গেল। খুবই ভালো লাগলো ব্যাপারটি। আচ্ছা, এমনিতে আপনি তো সম্পাদনা করেছেন আপনার লেখাগুলো, এবং এমনি সম্পাদনা করেছেন বা অন্যান্য কাজও করেছেন। অনুবাদ কি কখনো করেছেন? অনুবাদ আসলে আমি সেভাবে কখনো করি নাই, আমার অনুদিত বই নাই, এমনকি কোনো ছোট গল্পও আমি অনুবাদ করি নাই। না, করেছি ছোটখাটো দু একটা লেখা। একবার একটা লেখা ছাপা হয়েছিল, ওই সময় আলপিন না, ওই সময় রসালোতে মনে হয় একটা লেখা ছাপা হয়েছিল। ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা কি আছে? আচ্ছা, সেটা বলছিল। এখন অ্যাকচুয়ালি ওরকম একটা কাজই করছি আমি। আচ্ছা। তবে এটা একটা নন ফিকশন বই। এটা তবে বইটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে ভূ রাজনীতি নিয়ে, প্রাকৃতিক অবস্থানের কারণে দেশগুলা কিভাবে হচ্ছে তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি কিভাবে বদলে যায়, এবং এই মানুষের মধ্যে যে যুদ্ধ হানাহানি, এগুলোর পিছনে প্রাকৃতিক অবস্থানগত কারণগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে খুব ইন্টারেস্টিং একটা বই। আচ্ছা, তার মানে আমরা অনুবাদ পেয়ে যাচ্ছি আপনার কাছ থেকে। হ্যাঁ, কবে আসতে পারে এটা, প্রকাশিত হতে পারে? এটা আসলে একটা প্রজেক্ট, তো এটা এখনই সহসাই আসছে না, এটা 2024 মনে হয় না আসবে, এটা সম্ভবত 2025-এর দিকে আসতে পারে। আচ্ছা, সর্বশেষ যে বইটি প্রকাশিত হয়েছে মায়াফুলের বন, হ্যাঁ, সর্বশেষ বই মেলাতে, এই বইটির কন্টেন্টটি কেমন? মায়াফুলের বন গল্পের বই। এখানে আমি যে ধরনের গল্প লিখি সে ধরনের গল্প আছে ওখানে। তবু একটু থিমটা বলে ভালো তো, পাঠকদের জানাতে পারতাম, কারণ অনেকেই যারা পড়েননি তারা জানতে পারতো। মায়াফুলের বনের গল্পগুলোর মধ্যে পলিটিক্যাল স্যাটায়ার আছে, তারপর অ্যাংজাইটির রূপক, তারপর হলো পরিবার কেন্দ্রিক কিছু গল্প, তারপর গল্প গ্রন্থ। হ্যাঁ, একটা গল্প গ্রন্থ। তাহলে স্পেসিফিকভাবে গল্প নিয়ে কিছু বলার নেই, পাঠকদেরকে বইটি সংগ্রহ করে পড়তে হবে এবং তাহলেই বুঝতে পারবেন বইটির মধ্যে কি কি ধরনের গল্প আছে। এটি কোন প্রকাশনী থেকে এসেছিল? এটি এসেছিল চন্দ্রবিন্দু থেকে, চট্টগ্রামে চন্দ্রবিন্দু প্রকাশনী। তো এছাড়া আপনার মানে বেশ কিছু বই আছে, যেমন আমি যদি নামগুলো বলি প্রকাশিত অপ্রকাশিত মিলিয়ে: নরকের রাজপুত্র, সহি রকেট সায়েন্স শিক্ষা 2, 3 হৃদ্য 3 ব্লগার সংকলন, এটা সম্পাদিত। আচ্ছা, আর তারপর আছে আনন্দ ভ্রম, তারপর আছে এসিড বৃক্ষের গান, তারপর আছে মন্থরের মেলানকোলিয়া, মনমথের। আচ্ছা, মনমথের এটা আমার প্রথম উপন্যাস। আচ্ছা, এটার স্টোরিটা কেমন ছিল? এটার স্টোরিটা দুইটা প্যারালাল স্টোরি। একটা মেয়ে, একটা খুবই একাকী একটা মেয়ে, সে একটা কর্পোরেট জব করে আর একা থাকে একটা বাসায়। তো সে খুবই ক্লান্ত অনুভব করে, তার মনে হয় যে একটা ছুটি দরকার, একটা বিশাল ছুটি, কিন্তু ছুটি পাওয়া তো অত সহজ না।
বিশেষ করে একটা বিশাল ছুটি 1-2 দিনের ছুটি পাওয়া যায়, কিন্তু 3 মাসের জন্য বা 6 মাসের জন্য ছুটি দরকার হলে তখন সে কি করবে। আর ওইদিকে আরেকটা গল্প আছে, ওই পাড়ারই একটা কুকুর, ওই কুকুরটা হচ্ছে তার চোখে পৃথিবীকে যেভাবে দেখে, তারপর কুকুরটার প্রতিদিনের জীবন, তাকে যারা ভালোবাসে, তাকে যারা ঘৃণা করে তাদেরকে নিয়ে, তারপর কুকুরটার ভালোবাসা জীবন, তার বাৎসল্য। তারপর 2টা গল্প হচ্ছে একটা একসঙ্গে মিলে যায় একটা সাডেন একটা টুইস্টেড একটা ঘটনার মাধ্যমে। তো সেটা আর এখন ভাঙছি না, সেটা থাকুক পাঠকদের জন্য, পাঠকরা পড়বে তারপর জানতে পারবে। মানে বেসিক গল্পটা জানলাম, কারণ পাঠকদের এর মাধ্যমে হয় কি আগ্রহ তৈরি হয় বইটির প্রতি, এই জন্যই। আচ্ছা, এরপরে আপনার প্রকাশিত হয়েছিল বেড়ালতমা, এই বইটির সম্পর্কে যদি একটু বলতেন। বেড়ালতমা এটা হলো আমার ভালোবাসার বাইবেল বলা যায়। এটা আমার স্ত্রীকে নিয়ে লেখা একটা প্রেমের উপন্যাস। তবে এটা ঠিক প্রেমের উপন্যাস বলতে যেরকম মানে প্রেমের গল্প আমরা পড়তে অভ্যস্ত, এটা ঠিক সেরকম না। এটা হচ্ছে একটা অবরুদ্ধ নগরের গল্প, যেখানে তারা 2 জন থাকে, যেটা এক ধরনের ডিস্টোপিয়ান একটা শহর। সেখানে তারা নানা রকম প্রতিকূলতার মুখোমুখি হয়, তাদেরকে পালায়ে যেতে হয় এক সময়। আচ্ছা আচ্ছা। তারপর তারা আরেকটা শহরে যায়, তারপর সেখান থেকে তারা নরকের ট্রেনে ধরে নরকে চলে যায়। এখন এটা হচ্ছে মানে এরকম, বইটার ফিলোসফি এরকম যে আমি আর আমার স্ত্রী আমরা 2 জনই হচ্ছে ডেস্টাইন্ড ছিলাম যে এক সময় আমরা একত্রিত হব। অতীতে কি ঘটছে বা অতীতে যা ঘটছে বা আগে যা ছিল বা ভবিষ্যতে যা হবে, সবকিছুই হচ্ছে আমাদের এই একত্রিত হওয়ার গন্তব্যকে ডেস্টাইন্ড করে রচিত। এবং প্রকৃতির হলো এটা একটা, প্রকৃতি হচ্ছে এগুলা সাজাইছে শেষ পর্যন্ত। কিন্তু কখনো কখনো প্রকৃতি হচ্ছে বিরূপ আচরণ করতে চেয়েছে, আমাদেরকে বিযুক্ত করতে চেয়েছে। কিন্তু এটা একই সঙ্গে হচ্ছে প্রকৃতির সঙ্গে এবং সৃষ্টির আদি এবং অন্তের সঙ্গে এক ধরনের ফাইট, একটা অ্যাডভেঞ্চার, এবং শেষ পর্যন্ত একসঙ্গে হওয়া। এবং খুব ইন্টারেস্টিং লাগছে শুনে। তাহলে আমার মনে হয় নেক্সট এই বইটা পড়তে হবে। আপনার কোনো বই যদি শুরু করি এটাই শুরু করতে হবে। এটা সম্ভবত আমার সবচেয়ে সমালোচক প্রশংসিত বই। মানে অন্যান্য বই নিয়ে অনেক ক্রিটিক্যাল রিভিউ আছে, কিন্তু এই বইটা নিয়ে তেমন একটা নাই, বরং উচ্ছ্বসিত প্রশংসা এই বইটা নিয়ে বেশি। যারা পড়েছে তাদের কাছে এই বইটা বেশিরভাগ মানুষের প্রিয়, আমার যারা পাঠক তাদের কাছে। আচ্ছা, এরপরে তো আপনার প্রকাশিত হয়েছিল স্বপ্নবেদী ভ্রম অনন্য, এটা সম্পাদনা। আচ্ছা, এরপরে মায়াফুলের পণ, জবাই কর, এই সম্পর্কে আমরা জানলাম, দর্শকদেরকে জানালাম। আমরা প্রায় সবগুলো বই সম্পর্কেই কম বেশি জানলাম এবং লেখকের চিন্তা ভাবনা অনেক কিছুই আমরা জানার চেষ্টা করলাম। এখন যে বিষয়টি জানবো সেটা হচ্ছে কি, বাংলাদেশে আসলে যে ব্যাপারটা হয় যে বই পড়ার যে বিষয়টা, যে আমাদের পরিবার থেকে দেখা যাচ্ছে যে বই পড়ার ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না, বা অনেক ক্ষেত্রে বর্তমান জেনারেশন তো বই পড়াটাকে গুরুত্বপূর্ণ মনেই করে না, সবাই না, অধিকাংশই। তো সেক্ষেত্রে বই পড়ার ব্যাপারটাকে আপনি ঠিক কিভাবে দেখেন? আপনার দৃষ্টিভঙ্গি কোথায়? আমার দৃষ্টিভঙ্গি দিয়ে যদি চলতো বাংলাদেশ, তাহলে তার কথাই থাকতো না, সত্যি কথা বলতে। অবশ্যই। মানে আমাদের সময়ে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে কি নিয়ে গল্প করতাম, আমরা ব্যাগের মধ্যে 3 গোয়েন্দার বই নিয়ে আসতাম, সেবার লোকেশন বই নিয়ে আসতাম, বই এক্সচেঞ্জ করতাম। তারপর সবার বাসায় বই থাকতো, আমাদের মানে সবাই বই পড়তো, সবাই অন্তত কিছু বই সবাই পড়তোই। মানে এটা একটা প্রত্যেকটা বাসায় বইয়ের তাক ছিল, আলমারি ছিল। এমন কোনো বাসা পাবো না যেখানে এগুলো ছিল না, বই পড়ার অভ্যাসটা ছিল তখন। আর এখন কি, এখন মানে আমার বাচ্চাদের যদি তুলনা করি, আমার বাচ্চাটা খুবই বই পড়ে এবং মানে ও একটা রেয়ার একটা জেম বলা যায় আমার মিতিন। ওকে যদি একদিনে 2টা বই দিয়ে 2টা বই একদিনে পড়ে শেষ করে ফেলবে, মানে ওর উপযোগী বই, ও এরকম বুকন। মানে কিন্তু ওর মতো বাচ্চাদেরকে এখন দেখি না। ও হচ্ছে বই নিয়ে গল্প করার মতো কেউ পায় না ওর ক্লাসে। ক্লাস 4-এ থাকতে আমাদের হচ্ছে বন্ধুদের সঙ্গে বই নিয়ে গল্প করতে পারতাম আমরা, কিন্তু ও হচ্ছে সেই সুযোগটা পায় না। ওর 1জন বা 2জন আছে যারা বন্ধুরা যারা বই পড়ে।
তো আমি আমার বাচ্চাদের বই পড়তে প্রচণ্ড রকম উৎসাহিত করি, এবং বই পড়তে শুধু না, লিখতেও উৎসাহিত করি, এবং ওরা লেখেও। নিতিন রহিন দুইজনই পড়ে, লেখে। আপনার এক ছেলে এক মেয়ে? হ্যাঁ। তো বই পড়া যে কমে গেছে এই ব্যাপারে কোনো সন্দেহই নাই, সন্দেহের অবকাশ নাই, কিন্তু লেখকের সংখ্যা বেড়ে গেছে। এবং এই কারণেই এখন মানে যারা লেখালেখিটা, যাদের মজ্জাগত বা চর্চা, যারা লেখার জন্য সাধনা করে, যারা লেখা নিয়ে চিন্তা করে, যাদের মননে থাকে লেখার কথা, যারা এটার জন্য কষ্ট স্বীকার করতে রাজি, যারা এটার জন্য স্যাক্রিফাইস করতে রাজি, এই একটা খুবই একটা সংখ্যালঘু হয়ে গেছে এই লেখকদের দলটা। আর ফুলে ফেঁপে উঠতেছে হচ্ছে ফেসবুক থেকে আসা লেখকরা, এবং প্রকাশকরা তাদের বই প্রকাশ করতেছে, এবং তারা প্রকাশকরা বলছে যে বই বিক্রি হয় না, 200-300 কপির, মানে আমি কথা হলো বই বিক্রি হয় না, কিন্তু মানে এত বেশি প্রকাশনা কেন? বইমেলায় গেলে তো প্রকাশনার অভাব দেখা যায় না, বইয়ের অভাব নাই, প্রকাশনার অভাব নাই, মানুষের অভাব নাই, কিন্তু সবারই হচ্ছে পাঠক সংখ্যা সীমিত। এখন সবাই হচ্ছে সবার পরিচিতদের বই কেনে। নতুন কে ভালো লেখক আসলো, নতুন কে ভালো কাজ করছে, নতুন কে হচ্ছে এক্সপেরিমেন্টাল কিছু করছে বা নতুন কিছু করার চেষ্টা করছে, এগুলো নিয়ে কোনো আলোচনা নাই। খুবই এই যারা আলোচনা করে, যারা পড়ে, তাদের সংখ্যা একদমই সীমিত হয়ে যাচ্ছে। আমাদের সময়, ওই সময় যার পত্রিকায় একজন কারোর লেখা পড়লে তার কথা মনে থাকতো, কিন্তু এখন পত্রিকার মানে ওই পত্রিকায় লেখা ছাপা হওয়ার পর লেখককে হচ্ছে ফেসবুকে সেটা পোস্ট দিতে হয় যে হ্যাঁ আমার লেখা ছাপা হয়েছে পত্রিকায়। সো এখন আগেকার মতো সেই ব্যাপারগুলো নাই। এবং আরো কত মানে তুমি যে আমাকে প্রথমে জিজ্ঞেস করলে যে কোন জনরায় আপনার লেখা, এই লেখালেখি এই জনরা কেন্দ্রিক, মানে আলোচনার আগেই আপনার সাথে আলাপ হচ্ছিল ভাইয়া, হ্যাঁ, যে থ্রিলার জাতীয় কিছু লেখক আছে, ওরা সরি এটা হার্শ শোনাতে পারে, কিন্তু আমি এর আগে একটা ফেসবুক পোস্টে বলেছিলাম যে থ্রিলার জনপ্রিয়, কিন্তু গল্প লেখা তো একটা আর্ট, তাই না? মানে তুমি একটা কাহিনী জানো, তুমি টুইস্ট দিতে পারতেছো, কিন্তু তুমি গল্পটা গড়গড়ায় বলে যাচ্ছ, তোমার কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট নাই, ভাষার সৌন্দর্য নাই, কিন্তু মানে এগুলা মানে এইসব মানে কেউ কারো মাথায় কোনো একটা চিন্তা আসলেই সে হচ্ছে লিখে ফেলতেছে তাড়াহুড়া করে, কিন্তু যারা হচ্ছে এটার জন্য সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, ভাষার সৌন্দর্য নিয়ে, চরিত্রের সৌন্দর্য নিয়ে কাজ করছে, তারা আসলে ক্রমাগত কোণঠাসা হয়ে যাচ্ছে। এই হচ্ছে এখনকার অবস্থা। একদম সেটাই, আসলে এটাই দেখতে পাচ্ছি, বা চারিদিকে এটাই আসলে প্রস্ফুটিত হচ্ছে। যাই হোক, এইসব নিয়ে তো আসলে গল্প করলে অনেক গল্পই করা যাবে। তো আমরা যেটা করছি ভাইয়া, আসলে বাংলাদেশে যারা বর্তমান সময়ে লিখছেন বা ভালো লিখছেন, ভালো লেখার চেষ্টা করছেন, তাদেরকে আমাদের প্ল্যাটফর্মতে নিয়ে আসতে। তো সেই সুবাদেই আজকে আমন্ত্রণ জানানো, আপনি আমাদেরকে সময় দিলেন, এর জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাকে, অনেক কৃতজ্ঞতা। এই আর্কাইভটি থেকে যাবে, হয়তোবা আজ থেকে 30 বছর 50 বছর পরে যে আপনার বই পড়বে, সে তখন হয়তো আপনাকে খুঁজবে, সোশ্যাল মিডিয়া সার্চ করলে আমাদের আর্কাইভে এই সাক্ষাৎকারটি পেয়ে যাবে। তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই আমাদের এই সাক্ষাৎকারটি রাখা। আর বর্তমানে যারা আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, যারা পুরোটি সময় জুড়ে আমাদেরকে দেখলেন, লেখকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা কিন্তু উঠে এসছে, হয়তো অনুষ্ঠান অনেক বড়, বাট যে পয়েন্টগুলো উঠে এসছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই বিষয়গুলো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সর্বশেষ যদি আপনার কিছু বলা থাকতো ভাইয়া। হুট করে এভাবে বলতে গেলে আসলে কি বলবো, এটা ভেবে একটু অস্বস্তিতে পড়তে হয়। আমি আসলে ওরকম ভালো বক্তা না, বা বলাটাও আমার কাজ না। তো সেদিন হচ্ছে আমাকে একজন জিজ্ঞেস করতেছিল যে লেখালেখি নিয়ে আমার চিন্তা কি বা উদ্দেশ্য কি বা কি ভাবি। তখন আমি পলিশড বা ফরমাইশি জবাব দিছিলাম যে আমি শেষ দিন পর্যন্ত লিখতে চাই। তখন সে আমাকে একটু কটাক্ষ করলো যে এটা তো আপনার একটা গদবাধা উত্তর হয়ে গেল, যে মানে একজন চাকরিজীবী যেমন শেষ দিন পর্যন্ত তার কোম্পানিতে চাকরি করতে চায়, মানে এটা একটা কটাক্ষ করে বলছিল। তখন আমি বলছিলাম যে আমি অমুক বিষয়ে একটা বড় উপন্যাস লিখতে চাই। তা পরে আসলে ভেবে দেখলাম যে আমার আসলে খুব বড় কাজ করে বিশাল কলেবরের কিছু লিখে আমাকে অমর হতে হবে বা এই জাতীয় চিন্তা আসলে না। আমি আমার যখন যেটা ভালো লাগবে তখন সেটা লিখতে চাই, এবং
সেটা চেঞ্জ হতে পারে যে কোনো সময়। আমার মাথায় কিছু বড় বড় চিন্তা আছে, হয়তোবা সেগুলা হয়ে যেতে পারে, মানে শেষ পর্যন্ত অপ্রকাশিত থেকে যেতে পারে, নাও থেকে যেতে পারে, কিন্তু আসলে আমি যতদিন বেঁচে থাকবো আমি মানে গল্প নিয়ে চিন্তা করব এবং গল্প তৈরি করতে চেষ্টা করব। আর আমার একটা জিনিস তুমি জিজ্ঞাসা করো নাই, সেটা হচ্ছে আমার নেক্সট বইমেলায় কি বই আসতেছে। এটা আমার একটা গল্পের বই আসতেছে, এটা হচ্ছে একটা ভালোবাসার বই। কি নাম হবে সেটা? এটার নাম হচ্ছে মেলোডি তোমার নাম। মেলোডি তোমার নাম? হ্যাঁ। বাহ। তো এই বইটা আমার, এটা জাস্ট প্লেন ভালোবাসার গল্পই, বেশি মেলোডির মতোই বইটির গল্পটা সুরেলা হোক, সেটাই কামনা রইল। অনেক শুভ কামনা রইল আপনার নেক্সট বইটির জন্য। আমরা বইটি আসুক, অবশ্যই মেলাতে দেখা হবে, মেলাতে হয়তো বইটি সম্পর্কে সরাসরি জানবো, আমরা দর্শকদেরকেও জানাবো আশা করি। অনেক ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস। দর্শক, আপনারা এখন দেখছিলেন লেখকের গল্প সিজন 2 এর একটি বিশেষ পর্ব, যেখানে আমরা লেখক হাসান মাহবুবের সাথে তার লেখক জীবন, তার বইগুলো সম্পর্কে এবং পরবর্তী বই সম্পর্কে আজকে জানতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সকলকে আজকের মতো এখানেই বিদায় জানাতে হচ্ছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বইয়ের পাতায় স্বপ্ন খুঁজুন। আল্লাহ হাফেজ।